আপনি কি গিটারটা নেবেন? গান করবেন বলে চাইছেন কি? আরুষি হাত নাড়িয়ে বোঝালে যে গান করবে না। আরে ভাইয়া, যে গান করবে আমি তাকে আনছি। বলেই আরুষির কাছে গেল। আপনি এখন একটা গান উপহার দেবেন আমাকে। আরুষির হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল, গান আবার কিভাবে উপহার দেয় আর পাখি? আর কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? আপনাকে আসক্ত হওয়ার একটা উপায় খুঁজে বার করেছি, না করতে পারবেন না। কথাটা বলে আরুষি আরিশকে ওদের মাঝখানে নিয়ে গেল। সামান্য ভ্রুকুচকে আরিশ আরুষির দিকে তাকিয়ে বলল। মানে কি আর পাখি? আরুষি মুচকি হেসে সেই ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, এই যে ইনি আমার জামাই, খুব ভালো গান করেন। আরিশ আরুষির দিকে অবাক চোখে তাকিয়ে বলল, লাইক সিরিয়াসলি আর পাখি, আমি এখন বিচের ধারে রোমিওর মতো গিটার হাতে গান গাইবো? আপনার আরু পাখির জন্য এইটুকু করতে পারবেন না? বলেই গিটারটা আরিশের হাতে ধরিয়ে দিল। আমার সানশাইন যখন বলেছে তখন আর না করে উপায় আছে কি? তার কথা যে শিরোধার্য। বলে গিটারটা হাতে নিয়ে গান ধরল। মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়। তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম কুড়ব, আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়। আমি যেতে পারি হেসেই বেরোতে পারি অনেক অনেক কত, তোর কথা উঠে আমার কপালে জুটে দান খুশির দল। কে তুই বল, কে তুই বল, কে তুই বল, কে তুই বল। আরিশ আরুষির চোখে চোখ রেখে গানটা গাইল। আরিশের গলায় গানটা শুনে আরুষির মনে একটা প্রশান্তির ঝড় বয়ে চলেছে ক্রমাগত। গান শেষ হতেই চারিদিকে সবাই হাততালিতে মেতে উঠল। আরুষি যেন এতক্ষণ একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। সকলের হাততালির আওয়াজ শুনে ঘোর ফিরল ওর। খানিকটা চমকে উঠে ও নিজেও হাততালি দিল। চারিদিক থেকে সবাই বলছে, ভাইয়া আরেকটা প্লিজ, ভাইয়া আরেকটা। আরিশ গিটারটা ওদের একজনের হাতে ধরিয়ে দিয়ে বলল, গান না, আমার সানশাইন চেয়েছিল তাই ওর কথা রাখতে গাইলাম। ওই ভিড়ের মধ্যে বসে থাকা একটা মেয়ে বলে উঠল, ভাইয়া, আপনি এত সুন্দর গান করেন, আপনাকে তো কখনো টিভিতে দেখিনি। কথাটা শুনে আরিশ হো হো করে হেসে উঠে বলল, গানটা আমার ভালোবাসা, আর এটাকে কখনো পেশা হিসেবে ভাবিনি আমি। ওদের মধ্যে থেকে একটা ছেলে বলে উঠল, আপনি এত ভালো গান করেন, আপনার তো একটা অটোগ্রাফ তো নিতেই হয়। ভাইয়া প্লিজ, না করবেন না। আরিশ হেসে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, দাও। এটা ভেবে দিচ্ছি যে পরে মনে রাখবে যে ভাইয়াটার সাথে কক্সবাজারে গিয়ে দেখা হয়েছিল। আচ্ছা। আরিশ ছেলেটার হাত থেকে খাতাটা নিয়ে তাতে ওর অটোগ্রাফ দিল। আরুষি শুধু অবাক চোখে তাকিয়ে দেখছে সকলের কাণ্ড। সত্যি ওর নিজেরও খুব ভালো লাগছে আজ। আরিশ অটোগ্রাফের শেষে ছেলেটা একবার অটোগ্রাফের দিকে তাকিয়ে অবাক হয়ে আরিশের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনার নাম কি? আরশিয়ান? আরিশ আরুষির দিকে তাকিয়ে বলল, এটা আমি আর আমার সানশাইনের একসাথে নাম। আরুষি অবাক চোখে আরিশের দিকে তাকালো। আরিশ ওকে নিয়ে কত ভাবে, এই সমস্ত কথা ভালো লাগে। ছেলেটা আরিশের সাথে হাত মিলিয়ে বলল, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো ভাইয়া। আর ভাবি, আপনি অনেক লাকি, ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে। ছেলেটার কথার পরিবর্তে আরুষি কেবল মুচকি হাসলো। আরু পাখি, এবার যাওয়া যাক। আরুষি আরিশের হাতে হাত রেখে চলে গেল। দলবদ্ধ হয়ে থাকা মানুষগুলো অবাক হলো আজ একটা দম্পতির ভালোবাসা দেখে। সত্যি ভালোবাসাটাকে কতভাবে সাজানো যায়, তাই আরশিয়ান দম্পতি হলো তার একটা প্রকৃত উদাহরণ। হালকা মেঘাচ্ছন্ন দিনে সূর্যটা মাঝে মাঝে উঁকি দিচ্ছে। সকাল 8টার সময় সূর্যি মামার এরকম অনিশ্চয়তা দেখে আরশের মুখে ঘন মেঘের ছায়া পড়ে গেল যেন। সূর্য মামার অবস্থান দেখার জন্য একবার কম্বল থেকে মুখ বার করে মাঝে মাঝে উঁকি দিয়ে দেখছে যে বাইরের কেমন অবস্থা। দেখেই মনটা খারাপ হয়ে যাচ্ছে ওর। দেখে আবার কম্বলের মধ্যে মুখ ঢুকিয়ে নিচ্ছে। হাড় কাঁপুনি শীতেও যে এই বৃষ্টি নামক বস্তুটা অবাঞ্ছিতভাবে যে কেন এসে শীতের মাত্রাটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়, সেটা আরো সে জানতে চায়। আরো সে এবার বিরক্তি নিয়ে বলল, সূর্যি মামা, তুমি যে এখন আমাকে এভাবে ফাঁকি দেবে তা আগে বললেই হতো।
আমরা না হয় কয়েকদিন আগেই আসতাম। তৎক্ষণাৎ আরুষি নিজের মাথায় একখানা চাটি দিয়ে বলতে লাগলো, তুইও না একদম স্টুপিড আরু। মেয়ে তো করলি একদিন আগে, তাহলে কয়েকদিন আগে কেমতে আসছিস কক্সবাজার হানিমুন করতে? আজকাল তোর বুদ্ধি শুদ্ধি যে লোপ পাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। বয়স বেড়েছে কি না? আরিসের ডায়লগ কপি করে বললাম। আরিসের ডায়লগটা কপি করে 2 হাত দিয়ে মুখ চেপে মিটিমিটি হাসছে। আর মাঝে মাঝে আরিসের মিমিক্রি করে ওর বেশ মজা লাগে। যদিও আরিসের মতো ঠিক তেমনটা হয় না, তবুও চেষ্টা করে। এই ভেবে যে যখন আরিস অফিসে থাকবে বা বাইরে থাকবে আর আরিসের অনুপস্থিতিতে যখন খুব বেশি অনুভব করবে, তখন আরিসের মিমিক্রি করলে ওর মনে হবে যে আরিস ওর সাথেই আছে। কথাটা ভেবে আরুষি এখন থেকেই প্র্যাকটিস করে। মাঝে মাঝে প্র্যাকটিস করতে করতে আরিসের লাইক সিরিয়াসলি ডায়লগটাও যেখানে সেখানে ছেড়ে দেয়। আরুষি মুখ ভেঙচিয়ে বলল, ওনার ডায়লগ কপি করাটা শুধু আমার অধিকার আর কারণ নয়। বলে আবার কম্বলের মধ্যে মুখ লুকালো। চোখটা বন্ধ করে আবার খানিকটা ঘুমানোর চেষ্টা করলে দরজার প্যাচপ্যাচে আওয়াজে কম্বল থেকে পুনরায় মুখটা বার করে আরিসের দিকে তাকালো। খানিকটা ফিকে কণ্ঠে বলে উঠল, আপনি এত সকালে ঠান্ডার মধ্যে আবার গোসল করতে গেলেন কেন? আরিস টাওয়েলটা আরুষির মুখের উপর ফেলে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুলগুলো আলতো করে ঝাড়তে লাগলো। কালকে রাতে কথা ভুলে গেলে? কিছুই দেখছি আজকাল আর মনে থাকছে না তোমার। পুনরায় প্র্যাকটিক্যালি সব করালে কি আবার সবকিছু মনে পড়বে? কথাটা বলে আরুষির দিকে চোখ মারল। আরুষি খানিকটা রেগে গিয়ে বলল, এই ভিজা টাওয়ালটা আমার মুখের উপর না ফেললেই কি হতো না? আরিস আরুষির কাছে এসে আরুষির মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, একদম হ্যাঁ, সকাল সকাল তোমাকে বিরক্ত না করলে আমার সকালটা অসম্পূর্ণ হবে আর কি। সেটাই তো প্যাচাল। আমাকে যা খুশি করলেও তো আমি কিছুই বলি না, তাই জন্যই তো আপনি পার পেয়ে যান। বলে টাওয়েলটা আরিসের মুখে পুনরায় ছুঁড়ে মারল। আরিস হাসতে হাসতে টাওয়েলটা মুখের উপর থেকে সরিয়ে হালকা কণ্ঠে বলল, গোসলটা সেরে নেওয়া, ব্রেকফাস্ট করতে হবে। আরুষি পুনরায় কম্বলের মধ্যে মুখ লুকিয়ে বলল, এত সকালে গোসল করা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমাকে ক্ষমা করবেন। আরিসর ঠান্ডা হাতটা কম্বলের ভিতর ঢুকিয়ে আরুষির পেটে আলতো করে স্পর্শ করতেই আরুষির সারা শরীর কেঁপে উঠল। আরিসের প্রতিটা স্পর্শ যেমন আরুষির সারা শরীর জুড়ে শিহরণ জাগায়, তেমনি ওকে আরো কড়া নিষেধাজ্ঞাগুলো দেয়, বারবার জানিয়ে দেয়। যেমন এখন আরিসকে ওর ঠান্ডা হাতের স্পর্শটা দিয়ে বোঝাতে চাইল যে, আরও বাকি এখন গোসল করে দাও, না হলে তোমার গোসল করার মতো কারণটা দ্বিতীয় আবার হবে। ঝটপট করে আরুষি উঠে পড়ে হাঁটু ভাঁজ করে হাঁটুতে মুখ গুজে চোখ মুখ খিচে বলতে লাগলো, কেন সকাল সকাল এভাবে টর্চার করছেন বলুন তো? আমার তো মনে হচ্ছে তুমি এখনো চাইছে যে টর্চার গুলোই করি, তার জন্য তো এখনো উঠলে না আর গোসল করতে গেলে না। তুমি যদি বলো তো আবার। কথাটা কানে পৌঁছতেই আরুষি আর এক মুহূর্ত দেরি করলো না বিছানা থেকে নেমে যেতে। তাড়াতাড়ি নেমে গিয়ে বলল, আমি তো গুড গার্ল, তাই না? আমি তো সকাল সকাল কারণে অকারণেই গোসল করি, কারণ আমার মাথার তো তাছিরা বুদ্ধিহীন পাবলিক, তাই আর কি। আর আমি তো অনেক লাকি যে আপনার মতো এত জ্ঞানী একজন জামাই পেয়েছি, আর আমি ধন্য হয়ে গেছি। বলে একটা মিথ্যে হাসি দিয়ে পা টিপে টিপে আরিশকে বকতে বকতে ওয়াশরুমে ঢুকে গেল। আরিশ মুচকি হেসে সাদা রঙের পাঞ্জাবিটা পরে নিল। যতক্ষণ আরিশে গোসল করছে ততক্ষণ আরিশ খাবারটা অর্ডার করে দিয়েছে। খাবার চলেও এসেছে একটু আগে। আরিশের জামাটা নেওয়ার জন্য লাগেজগুলোর দিকে এগিয়ে যেতেই হঠাৎ দরজায় টোকা পড়ল। আরিশ একটু এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিতেই তাকিয়ে দেখলো আসপি আর ওর ওয়াইফ। কি ব্যাপার, তোমরা তো সকাল সকাল? ভাইয়া, আজকে আমরা ঢাকায় ফিরে যাচ্ছি। তাছাড়া আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো নিজেও জানি না। আপনি যেদিন আমাকে ফোন করে আশ্বস্ত দিয়েছিলেন যে বিয়েটা আমার আশফের সাথেই হবে, সেদিন মনে অনেকটা সাহস পেয়েছিলাম। আর তার পরিণতিতে আজ আমাদের ভালোবাসাটা সার্থক হয়েছে। আপনার কৃতজ্ঞতা আমি কখনো ভুলবো না ভাইয়া। আমি যদি তোমার বড় ভাইয়া হতাম তাহলে এই কাজটা করতাম। প্রত্যেক ভালোবাসাকে মেলানোর একটা সুযোগ যদি আমি পাই তাহলে সেই সুযোগটা কখনোই হাতছাড়া করতে চাই না আমি। তাই তোমাদের যখন সাহায্যের প্রয়োজন ছিল সাহায্য করেছি, আর ভবিষ্যতে করবো, তা নিয়ে কোনো চিন্তা করবো না। সে তো জানি ভাইয়া যে আপনি পাশে থাকবেন, তাই আপনার কাছে কৃতজ্ঞতা শেষ নেই। আরিশ কিচ্ছু বলল না, মুচকি হাসলো। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আসি। অ্যাকচুয়ালি 10:30টায় ফ্লাইট, আর এখান থেকে এয়ারপোর্টে যেতে প্রায় 45 মিনিট লাগবে, তাই আর কি। ঢাকা ব্যাক করলে আপনাদের সাথে দেখা হবে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে, সাবধানে যেও।
আসফি আর রিতা দুজনেই চলে গেল। আরিস দরজা দিয়ে বিছানায় গিয়ে বসতেই দেখলো আরুষি থরথর করে কাঁপতে কাঁপতে ওয়াশরুম থেকে বেরোচ্ছে। আরিস আরুষির দিকে এক পলক তাকিয়ে একটা টেডি স্মাইল দিয়ে বলল। এখন ফ্রেশ লাগছে তাই না? আরুষি কাঁপতে কাঁপতে বলল। কেস ছিল সেটা কি জানতে পারি? আরিস একটু দুষ্টুমি করে বলল। সেই ওই মেয়েটা এসেছিল যে মেয়েটা আমাকে ফুল দিতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে দিতে দাওনি। আরুষি আরিসের দিকে বাঁকা চোখে তাকিয়ে আর খানিকটা রাগী কণ্ঠে ঝাঁঝিয়ে বলল। ওই মেয়েটা আবার কেন আসতে গেল? ওর সাহস তো কম নয়। আজ ওর একদিন কি আমার একদিন। কথাটা বলে রেগে মেগে দরজা দিয়ে দিকে যেতে গেলেই আরিস আরুষিকে আটকে দিল। দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। আরুষি রেগে গিয়ে বলল। আপনি ছাড়ুন আমাকে, আজকে ওর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো। না জানি কত মেয়ের জামাইয়ের সাথে এরকম করেছে ও। আরিস আরুষির কাঁধে থুতনি রেখে বলল। আমাকে অন্য মেয়ের সাথে দেখলে জলে, তাই না? আরিসের বলার ধরন শুনে আরুষি বুঝতে পারল যে আরিস এবার সুযোগের সদ্ব্যবহার করে ব্যাপারটা নিয়ে মজা করবে। তাই আরিসের দিকে ঘুরে ওর দুই হাত দিয়ে আরিসের গলাটা জড়িয়ে ধরে বলল। আগে না মহাশয়, আমার জলে না। আমার তো এইটা ভাবলেই ভালো লাগে যে আমার জামাইয়ের ফেসবুকে কত ফ্যান ফলোয়ার্স। কত লোক তাকে ফলো করে। গোটা কলেজের ক্রাশ, আবার কক্সবাজারের হানিমুনে রিসোর্টের এই মেয়েও তাকে দেখে ক্রাশ খায়। তাই এমন একটা জামাই পেয়ে খুব প্রাউড ফিল হয় আমার। আর মনে মনে খুব ইচ্ছা যায়, এত ফেমাস জামাই আমি কি করে সামলাতে পারবো। ওর থেকে বরং নতুন নর্মাল একটা জামাই খুঁজি। আরিস এবার আরুষির গলায় আলতো করে ঠোঁট বলিয়ে বলল। এভাবেই ভালোবেসো আমায় সবসময়। আরুষি আরিসের চোখে চোখ রেখে বলল। আজকে কামড়ে দিলেন না যে? কামড়ানো ছাড়াও ব্যথা দেওয়ার অনেক উপায় থাকে আরু পাখি, আশা করি তুমি সেগুলো খুব ভালো করেই জানো। আরুষি আরিসকে ধাক্কা মেরে বিছানায় বসে পড়ল। সবসময় আচারে কথা না বললে আপনার যে শান্তি হয় না সেটা আমি জানি। তবে এখন কি আমরা ব্রেকফাস্ট করতে পারি মহাশয়? অবশ্যই, তবে এখনো যে একটা কাজ বাকি আছে আরু পাখি। আরুষি অবাক চোখে তাকিয়ে বলল। এখন আবার আরো কি কাজ? তুমি কিন্তু আমাকে এখনো বললে না যে তুমি আমাকে ভালোবাসো। আরুষি মনে মনে ভাবছে, এই ছেলে বলে কি যাকে ভালোবেসে আমি পাগল প্রায়। আর এর আগেও অনেকবার বলেছে ভালোবাসি, তাহলে আবার কেন শুনতে চাইছে? সত্যি মন থেকে বলছে নাকি বরাবরের মতো ফজলামি করতেছে? আল্লাহ মালুম। আমি আপনাকে ভালোবাসি কিনা সেটা আপনি কি জানেন না? জানি, তবে আমি চাই দিনের শুরুতে তুমি আমাকে বলো ভালোবাসি, আর অবশ্যই সেটা অত্যন্ত রোমান্টিক মুডে হতে হবে। এটা তোমাকে রোজ সকালে বলতে হবে, বলবে তো তুমি? না বলে উপায় আছে, বলতেই হবে। আমি জানি। প্রমিস করো যে বলবে। আরে বাবা, বললাম তো যে বলবো। রোজ সকালে যে আমি আপনাকে ভালোবাসি। আর এটা বলতে আমার প্যারা লাগে না, বরং ভালোই লাগে। এটা বলে আপনার যদি আনথার দিলে আমার জন্য একটু ভালোবাসার উদয় হয়, তাহলে লাভ টর্চারগুলো কম সহ্য করতে হয় আর কি। আরিস মুচকি হেসে বলল। তাহলে প্রমিস করছো? তুমি আমাকে যে রোজ সকালে বলবা যে তুমি আমাকে ভালোবাসো। আরুষি বাঁকা চোখে তাকিয়ে বলল। বললাম তো যে বলবো। আরিস একটা ডেভিল স্মাইল দিয়ে বলল। তাহলে এখন থেকে পানিশমেন্টের জন্য রেডি হয়ে নাও আরু পাখি। আরুষির হাতে যে খাবারটা ছিল সে খাবারটা অবাকের চরম পর্যায়ে পৌঁছে যাওয়াতে হাত থেকে পড়ে গেল। আর আরুষি আরিসের দিকে অবাক চোখে তাকিয়ে বলল। ওই তো বললাম আমি আপনাকে ভালোবাসি। এখন আবার কিসের পানিশমেন্ট? আজীব তো। তুমি কি ভুলে গেছো আরু পাখি যে তুমি নিজেই বলেছিলে তুমি আমাকে যখনই বলবে যে তুমি আমাকে ভালোবাসো তার পরিবর্তে পানিশমেন্ট পাবে। তারপরে তুমি রোজ সকালে যখন আমাকে বলবে ভালোবাসি, তখনই আমি রোজ তোমাকে আমার পানিশমেন্ট গুলো দেবো। এমন বজ্জাত ছেলে আমি আগে কখনো দেখিনি। সবসময় আমার কথার মার কাছে আমাকেই ফাঁসায়। আরুষি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। বইয়ে গেছে আমার আপনাকে পানিশমেন্ট দিতে। সে তো পরে দেখা যাবে যে নেবে না নাকি নেবে না। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে দুজনেই আজকে বাইরে বের হতে পারেনি ঘুরতে। আরিসের বুকে মাথা রেখে আরুষি ঘুমিয়ে আছে, আর আরিস এক দৃষ্টিতে আরুষির দিকে তাকিয়ে আছে। বাইরে বৃষ্টির ঝিরঝির শব্দটাও যেন আরো বেশি রোমাঞ্চকর করে তুলেছে আরিসের অনুভূতিটাকে।
হঠাৎ ফোনটা বেজে উঠতে আরিশ ফোনটা ধরলো। হঠাৎ আরিশের ফোনে ফোন আসতেই আরিশের ফোনটা ধরলো। এতক্ষণ ধরেও ঘুমায়নি। আরুষি ঘুমিয়ে পড়েছে, তবে ও ক্রমাগত আরুষির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আরুষির দিকে এক নজরে তাকিয়ে আছে। হঠাৎ করে ফোনের রিংটা বেজে উঠতেই মনোযোগে কিছুটা হলেও ব্যাঘাত ঘটল। ফোনটা হাতে নিতেই দেখলো প্রিন্সিপালের নামটা ভেসে উঠছে। ওনার থেকে হঠাৎ কলটা আসছে দেখি আরুষির ভ্রুজোড়া কুঁচকে গেল। কোনো রকম আর কোনো দ্বিধা না রেখে নরম সুরে হ্যালো বলতেই ওপাশ থেকে প্রিন্সিপাল খানিকটা দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, তোমার নামে একটা ভার্সিটিতে নোটিশ এসেছে। আরিশ খানিকটা থতমত খেয়ে বলল, কোথা থেকে? নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। ওখানে তোমার চান্স হয়েছে রিসার্চের জন্য, যা তুমি এতদিন ধরে চেয়ে এসেছো। কথাটা শুনে আরিশের খুশি হওয়া উচিত নাকি চুপ করে থাকা উচিত সেটাও বুঝতে পারছে না। ছোটবেলা থেকেই ওর ইচ্ছে কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করার, সেই জন্য এতদিন ধরে এত খাটাখাটনি করে পড়াশোনা করে এসেছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে অবাক হলো প্রিন্সিপালের বলা কথা শুনে। ওনার কথা অনুযায়ী নোটিশটা ইউনিভার্সিটি থেকে মেইল করে এসেছে সেখানে অ্যাডমিশন নেওয়ার জন্য, কিন্তু অ্যাডমিশনের কোনো ফর্মই আরিশ ফিল আপ করেনি। তাহলে সেখান থেকে কিভাবে কোনো নোটিশ আসতে পারে? আর প্রিন্সিপালের এমন কথা বলার কারণটা আরিশ বুঝতে পারছে না। আরিশ একটু কিন্তু কিন্তু নিয়ে বলল, কিন্তু স্যার আমি যে সেখানে অ্যাপ্লিকেশন করিনি যে আমি সেখানে পড়ার জন্য সিলেক্টেড হব। উনি খানিকটা মুচকে হাসলেন। আরিশের কথাটা বিশ্বাস করতে ওনার কষ্ট হচ্ছে যেন। আর এটাই স্বাভাবিক, আরিশের মতো একটা স্টুডেন্টের সেখানে অ্যাপ্লাই করা উচিত, কিন্তু আরিশের কথাগুলো ওনার কাছে এখন মিথ্যে বলে মনে হচ্ছে। উনি খানিকটা তাচ্ছিল্যের স্বরে হেসে বলল, তোমার তো এটা ইচ্ছা ছিল আরিশ যে তুমি ওখানেই পড়বে, আর তাছাড়া তুমি কোথায় পড়বে না পড়বে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমরা তাদের কখনো হস্তক্ষেপ করতে পারি না। তবে এভাবে প্রিন্সিপালের সাথে মিথ্যা কথা বলাটা ব্যাপারটা একটু কেমন না আরিশ? প্রিন্সিপালের কথাটা শুনে আরিশ এক দফা শিউরে উঠল। প্রিন্সিপালের সাথে এতদিন আরিশের যা সম্পর্ক, তাতে উনি কখনো আরিশের সঙ্গে এই ধরনের ভঙ্গিতে কথা বলেননি। ওর কথাটা যে প্রফেসর বিশ্বাস করছেন না, এটা আরিশ ভালোই বুঝতে পারছে। হয়তো আজ এই প্রথমবারের মতো উনি আরিশকে অবিশ্বাস করলেন, আর সেই কারণেই আরিশের বেশি বেশি খারাপ লাগা কাজ করছে। আরিশ এবার একটু থতমত খেয়ে বলল, স্যার বিলিভ মি, আমি অ্যাপ্লাই করিনি যে আমি সেখানকার জন্য সিলেক্টেড। আর আমি তো দেশের বাইরে কোথাও যাবো না, সেটা 1 বছর আগে ঠিক করে নিয়েছিলাম হয়তো, আর সেটা আপনাদের জানানো হয়নি। প্রিন্সিপাল এবার একটু বেশ নরম সুরেই বলল, তাহলে তুমি কি চাও আরিশ? স্যার আপনি তো আমার পার্সোনাল ব্যাপার নিয়ে সবই জানেন। আমি তো এটাও জানতেন যে আমার ওয়াইফ আরুষিকে আমি কতটা ভালোবাসি। সবকিছু আপনাকে শেয়ার করেছি নিজের কাছের মানুষ ভেবে। আর তাছাড়া আমি নিজের বাড়ি থেকে ধানমন্ডিতে আলাদা থাকি প্রায় 5 থেকে 6 বছর হতে চললো। এতদিন পরিবার থেকে বিচ্ছিন্নতা নিয়ে আম্মু যখন মন খারাপ করে, আর এখন আমার নিজের ওয়াইফ আছে, একটা ফ্যামিলি গড়ে উঠেছে, সেই কারণে আমি ভেবেছিলাম ধানমন্ডি থেকে শিফট হয়ে উত্তরের বাসাতে সবার সাথে থাকবো। আর এই কথাটা তো আপনার কাছে সহজ হয় না নয়। আর আপনি তো এটাও জানেন যে আমি NSEU-তে প্রফেসরি করার সিদ্ধান্তটা আপনাকে অনেক আগে জানিয়েছিলাম। তবে আজকে আপনি আত্মবিশ্বাসের কণ্ঠ নিয়ে আমার দিকে প্রশ্নটা ছুড়ে দিলেন, তা নিয়ে খানিকটা হলেও আফসোস হচ্ছে যে এতদিনেও আপনাদের বিশ্বাসটা গড়ে তুলতে পারলাম না। প্রফেসর খানিকটা আবেগী হয়ে বললেন, তেমনটা নয় আরিশ, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, নিজের ছেলের মতো স্নেহ করি। তোমার থেকে অবশ্যই নিজের মনের মতো কিছু আশা করি আমি। তুমি কলম্বিয়া ইউনিভার্সিটিতে রিসার্চ করো, তা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তবে খারাপ লাগলো এতটাই যে তুমি আমাকে জানাওনি। এটা ভেবে খানিকটা হলেও আমি কষ্ট পেয়েছি। আমি নিজেও চাই যে তুমি দেশ থেকে আমাদের ইউনিভার্সিটিতে প্রফেসরি করো। আর NSU-তে যদি তোমার ভালো না লাগে তাহলে না হয় পরে ফরেন কান্ট্রিতে চলে যাও, আমি আটকাবো না। আর তোমার আইকিউ যা, তাতে কোনো সমস্যা হওয়ার কথাও না কোথাও অ্যাডমিশন নিতে। আর যা করবে তা একান্তে তোমার নিজের চয়েস। যদিও বা একজন প্রফেসর হয়ে তোমাকে এটা বলা আমার সাজে না যে ভালো কিছু ছেড়ে তুমি এটাকে বেছে নাও, তবুও আমাকে একটু স্বার্থপর হতে হচ্ছে, কারণ আমি যে তোমাকে এদেশে থেকে দেশের ভালো কিছু করার জন্য দেখতে চাই। আরিশ মুচকে হেসে বলল, আমার দেশকে আমি ভালোবাসি, তাই আমি চাইবো নিজের দেশে থেকে নিজের দেশকে প্রতিষ্ঠিত হিসেবে রিপ্রেজেন্ট করার। তাই আমি কোথাও যাবো না স্যার, যদিও এটা আমার কাছে একটা বিগ অপরচুনিটি টু মেক মাইসেলফ অ্যাজ এ সাকসেস পারসন, তবুও আমি NSEU-তে থাকবো। প্রিন্সিপাল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, নোটিশটা আজকের মধ্যে তোমাকে ক্যান্সেল করতে হবে আরিশ।
না হলে তুমি এনএসইউতে কোয়ালিফাইড করতে পারবে না। এটা ইউনিভার্সিটির রুলস। আরিশ জানে যে এটা কোনো রুলস না। প্রিন্সিপাল আরিশকে এনএসইউ থেকে হারাতে ভয় পাচ্ছেন। আর তাছাড়া ও নিজেও যখন যেতে চায় না, তাই অযথা প্রিন্সিপালকে দুশ্চিন্তার মাঝে রাখতে চায় না। তাইও বলল, আমি কক্সবাজারে আছি, বাট ওকে স্যার, আমি আসছি। এমন দিনই এই নোটিশটা আসলো। দেখো, তুমি ঘুরতে গিয়ে আনন্দ করতে পারলে না। তা আজকে কতদিন গেছে? একদিন স্যার। আই এম রিয়েলি সরি আরিশ, এভাবে তোমাদের ভালো সময়টা নষ্ট করলাম। একদিন ঘুরিয়ে ফিরে আসতে হচ্ছে তোমাদের। আরিশ মুচকি হেসে বলল, ঘোরাঘুরি সারা জীবন থাকবে, তবে জীবনের এমন কিছু গুরুত্বপূর্ণ সময় সবসময় পাওয়া যাবে না। আমি আসছি স্যার। কথাটার শেষে ফোনটা কেটে দিল আরিশ। একটা দীর্ঘশ্বাস নিয়ে আরুষির দিকে তাকালো। মেয়েটার মুখের উপর চুলগুলো আছড়ে এসে পড়েছে। আরিশের মায়াবতী। এই মুহূর্তে মেয়েটাকে ঘুম থেকে জাগাতেও ইচ্ছে করছে না ওর। তবুও এখন না চাইলেও যে একে জাগাতেই হবে। এখন যে ওদেরকে ধানমন্ডিতে ফিরতে হবে। কাজটা অত্যন্ত এমার্জেন্সি। আরুষির মুখের উপর পড়ে থাকা চুলগুলো খানিকটা সরিয়ে দিতেই আরুষি কেঁপে উঠল খানিকটা। আরিশ আরুষির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলতে লাগলো, এই যে সানশাইন, আমাদেরকে যে এখনই ফিরতে হবে। আরুষি আধো আধো গলায় বলল, সবাই তো বুঝলাম, তা এখনই কেন ফিরে যাব আমরা? যদিও বা সূর্য মামাটা যে আজকে কেন এমন করছে জানি না। আমি কিন্তু তাকে খুব বকা দিয়েছি আজকে এমন করার জন্য। প্লিজ আপনি সূর্যি মামার উপর রাগ করবেন না। কথাটা বলে আরুষি আবার চোখ দুটো বন্ধ করতেই আরিশ আরুষিকে কোলে তুলে নিল। ঘুমের মধ্যেও আরুষি বুঝতে পারছে যে আরিশকে কোলে তুলে নিয়েছে। বেশ শক্ত করে আরিশের গলাটা জড়িয়ে ধরেছে আরুষি। আরিশকে কোলে তুলে নিয়ে ব্যালকনির দিকে গেল। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সমুদ্রটা যেন উত্তাল হয়ে গিয়ে প্রবল গর্জনে ফেটে পড়ে তার নিজের ক্ষোভটাকে প্রকাশ করছে। এই অনাগত বৃষ্টিকে যে সে কেন এসেছে তাকে এভাবে উত্তাল করতে সে নিজেও হয়তো জানে না। হালকা ছিটে ফোটা বৃষ্টির ছাট আরিশার আরুষিকে আলতো করে ভিজিয়ে দিচ্ছে অল্প অল্প করে। এখনো দুজনে একসঙ্গে কক্সবাজারের সি বিচে গোসল করতে পারেনি। পরন্ত বিকালে হালকা তপ্ত বালিতে নিজেদের পাটাকে ভেজাতে পারেনি। এটাই হয়তো সব থেকে বড় আফসোসের। তাই এখন না হয় এই বৃষ্টির ফোঁটার মাঝেই তারা অপূর্ণতাটাকে পূর্ণ করুক। আরুষি চোখ খুলে খানিকটা মিনতির চোখে আরিশের দিকে বলল, আপনি আমাকে এভাবে ভিজিয়ে দিচ্ছেন? আরিশ আরুষিকে কোল থেকে নামিয়ে দিয়ে নেশাগ্রস্ত চাহনিতে আরুষির গলায় নিজের হাত দিয়ে আলতো করে আরুষিকে নিজের কাছে টেনে এনে নিজের ঠোঁট দুটো দিয়ে আরুষির ঠোঁট দুটোকে আলতো করে স্পর্শ করে আরিশ সরে এলো। মুখটা খানিকটা কাচুমাচু করে বলল, আগের মতো সাতটা পেলাম না পাখি। আরুষি আরিশের এমন কাণ্ডে যেন ও নিজেও হতবাক। আরিশের দিকে খানিকটা অবাক চোখে তাকিয়ে আছে আরুষি। আরিশ পুনরায় আরুষির ঠোঁটজোড়া দখল করে নিল আর বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ওর বৃদ্ধাঙ্গুল দিয়ে আরুষির ঠোঁটটাকে আলতো করে মুছে দিয়ে বলল, এবার সাতটা পেলাম আর পাখি। কথাটা বলে আরুষিকে বুকে জড়িয়ে নিল আরিশ। আরুষি ছলছল চোখে আরিশের দিকে তাকিয়ে বলল, আমরা এখন ফিরে যাব। আরো পাখি, দরকারের কাছে এখনই ফিরতে হবে, বাট আমরা আবারও আসবো। হুম। কথাটা বলে আরিশের বুকে মাথা রাখলো। ওরা ফিরে যাচ্ছে। আরুষি হোটেল থেকে বেরিয়ে সিএনজিতে বসে আছে। বৃষ্টির মাত্রাটা কমলেও পুরোপুরি থামেনি। আরুষি হোটেল থেকে বেরোবার সময় হোটেলের ফর্মালিটি অনুযায়ী আগের সেই মেয়েটা যখন আরুষিকে আসতে বলল, আরুষি তখন শুধু মেয়েটার দিকে এক পলক তাকিয়ে সামনে হেঁটে গেল। কিচ্ছু বলল না। মনটা ওর ভালো নেই। মন ভালো থাকলে হয়তো মেয়েটাকে কয়েকটা কথা শুনিয়ে দিত। মেয়েটাও অবাক হয়নি তা নয়, সেও বেশ ভালোই অবাক হয়েছে আরুষির কাজে। রুমের চাবিটা বেডের টেবিলের উপরে রাখতেই আয়নার দিকে আরিশের চোখ পড়ল। তাতে গলায় আঁচড়ের দাগটা স্পষ্ট। কালকে রাতে আরুষি ভালোবেসে দিয়েছে। কথাটা ভাবতেই আরিশ মুচকি হাসল। রুম থেকে বেরোনোর আগে একটু থেমে গিয়ে রুমটায় আর এক পলক তাকিয়ে একটা ডেভিল স্মাইল দিয়ে নিজের মনে বলতে লাগলো, ওয়েলকাম টু আরিশ খানস ব্যাটল গ্রাউন্ড। প্রফেসরের রুমে বসে আছে আরিশ, আর ওকে ঘিরে বসে আছে সবাই। এর আগে কেউ এত বড় সুযোগ পায়নি। যদিও বা সবাই আরিশের মতো মেধাবী নয়।
এত বড় একটা সুযোগ পেয়েও এর আগে কেউ সুযোগটা হাতছাড়া করেছে তা কেউ দেখেনি। আজ সবাই আরিশকে নিয়ে গর্বিত যে এমন একটা প্রতিভাবান ছাত্র ওদের ভার্সিটিতে প্রফেসর হিসেবে যোগ দেবেন। এর আগে এনএসইউতে অল্প বয়সী তরুণ প্রফেসর হিসেবে কেউ যোগ দেয়নি। এবার সিগনেচার করে আমাদের ভার্সিটির একজন হিসেবে যোগদান করো মাই সন। আরিশ একটা টেডি স্মাইল দিয়ে সিগনেচারটা করে দিল। প্রিন্সিপাল উনি আরিশকে বুকে জড়িয়ে নিলেন। তুমি যে আমার কথাটা রেখেছো তাতে আমি গ্লেড আরিশ। আই হোপ উইল গিভ ইউর বেস্ট। শিওর স্যার। আরিশ রুম থেকে বেরিয়ে এসে গাড়ির চাবিটা আঙুলের ফাঁকে ঘোরাতে লাগলো। तुम मिले दिल खिले और जीने का क्या चाहिए। হালকা কণ্ঠে গাইতে গাইতে গাড়ির দিকে যেতেই পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ আরিশের কানে ভেসে আসতেই আরিশ একটা মুচকি হাসি দিল। কংগ্রেস ভাইয়া। উপস, এখন তো আপনি আবার কলেজের প্রফেসর কিনা। আরিশ সামনে ঘুরে বলল, ইয়া আপাতত এটা নিজেকে অভ্যস্ত করতে শিখুন মিসেস জেরিন। জেরিন খানিকটা আরিশের দিকে এগিয়ে গিয়ে বলল, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আজই পরিণতিতে। মাই প্লেজার টু মাই সেলফ ফর বিং হিয়ার। আচ্ছা মনে হয় যে কখন এই অপেক্ষা প্রহরটা শেষ হবে? না হওয়ার কি আছে, ছলাকলা করেও তো এমন অনেক কিছুই পাওয়া যায় যেগুলো কখনো পাওয়ার কথাই ছিল না, তাই না আরিশ ভাইয়া? এত ফালতু বকে ক্লান্ত হও না। এখনো আশাটা রাখো যে আরিশ কেন তোমার হবে। ছিনিয়ে নিতে আমি জানি, কিন্তু কখনো তার প্রয়োজন পড়বে কি না জানি না, বাট দরকার পড়লে অবশ্যই ছিনিয়ে নিব। ক্যারি অন সুইটহার্ট। আরিশ চলে যেতেই জেরিন আর নিজেকে আটকে রাখতে পারল না। ফুপিয়ে কেঁদে উঠল জেরিন। বিগত 3 বছর ধরে আরিশকে একইভাবে বলে আসছে যে ও আরিশকে ভালোবাসে, কিন্তু আরিশ কখনো ওর কথা কানে নেয়নি, কারণ ওর যে কেবলমাত্র ওর সানশাইনকেই দরকার, আর কাউকে না। কক্সবাজার থেকে ফিরে এসে একটু ফ্রেশ হয়েই আরুষি ঘুমিয়ে পড়েছে। আরিশকে বাড়িতে নামিয়ে দিয়েই ভার্সিটিতে চলে গেছে। বাইরে মৃদু শীতল হাওয়াটা জানালার পর্দাগুলোকে বারবার অগোছালো করে দিচ্ছে ভীষণ। পেট থেকে শাড়িটা আলতো করে সরে গেছে, আর আরুষের সেদিকে কোনো খেয়ালই নেই। মেয়েটা বরাবরই খুব ঘুম কাতুরে স্বভাবের। ক্ষণে ক্ষণে হাওয়াটা আরুষির সমগ্র শরীর জুড়ে বয়ে যেতেই আরুষি কম্বলটা শরীরে টেনে নিয়ে শরীরকে ঢেকে ফেলল। আরুষির মুখের উপর পড়ে থাকা চুলটাকে আরো অগোছালো করতে কেউ একজন আঙুল দিয়ে তা আরো মুখের উপর ছড়িয়ে দিতেই তার সমগ্র মুখ জুড়েই বিক্ষিপ্তভাবে ছেয়ে গেল। আরুষি বিরক্তি দিয়ে কিছুটা নড়ে উঠতেই সামনে থাকা ব্যক্তিটার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, যেন আরুষিকে বিরক্ত করায় সে নিজের আনন্দ খুঁজে পায়। কিছুক্ষণ থেকে এবার তার ঠান্ডা হাত জোড়া দিয়ে আরুষির মুখে আলতো করে ঠেকাতেই আরুষি কেঁপে উঠল। আচমকাই ওর ঘুমটা ভেঙে গেল। হঠাৎই এমন কিছু হওয়াতে আরুষি শিউরে উঠল। হুড়মুড় করে উঠে বসে সামনে তাকাতেই দেখল আরিশ হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। আরিশকে দেখে যেন আরুষি প্রাণ ফিরে পেল। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে আরিশকে শক্ত করে জড়িয়ে ধরে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। আরিশ আরুষির মাথায় আলতো করে হাত ছোঁয়াতেই আরুষি বলে উঠল, আমি অন্য একজনের হাতের ছোঁয়া পেলাম, কিন্তু তাকিয়ে দেখলাম যে আপনি। এটা কি করে সম্ভব? আরিশ হালকা হেসে বলল, আমার ছোঁয়াগুলো আজকাল তোমার বুঝতে অসুবিধা হচ্ছে আরো পাখি। আরুষি আরিশের কাছ থেকে সরে আরিশের দিকে তাকিয়ে বলল, এমনটা নয়, তবে তবে কেমন একটা অদ্ভুত সেই ছোঁয়া। তা আপনাকে ভালোবেসে ছুঁয়ে দেবার মতো নয়, একেবারে অন্যরকম। আরিশ আরুষির দিকে চোখ টিপ মেরে বলল, আমার থেকেও বুঝি আরো বেশি ভালোবাসা আছে সেই সময়। আরুষি রাগী চোখে তাকিয়ে বলল, একদম মজা করবেন না, ঠিক আছে? আমি কি কখনো না বলেছি তা? আর আপনি তো আমার সব। বলে আরুষি আরিশকে জড়িয়ে ধরল। আরুষিও মুচকে হেসে আরুষিকে জড়িয়ে ধরল। সন্ধ্যা 6:30। আরিশ ল্যাপটপ দিয়ে কাজ করছে এক মনে। রুমে আরুষি নেই। মেয়েটা সেই কখন রুম থেকে বেরিয়েছে, এখনো আসার নাম নেই। আরিশ একবার দরজার দিকে আর চোখে তাকিয়ে নিল। তাকিয়ে দেখলো আরুষি এখনো আসছে না, আর তা দেখে আরিশ আবার ল্যাপটপ দেখায় মন দিল। হঠাৎ কারো সিঁড়ি বেয়ে উপরে ওঠার শব্দ পেয়ে আরিশ বুঝতে পারলো যে আরুষি আসছে। মেয়েটা আজকে রুমে আসলে আরিশ বকা দিবে।
আরুষি পড়াশোনাটা একেবারেই ছেড়ে দিয়েছে। পড়াশোনায় আর মন নেই। কতদিন আগে বইটা শেষ হাতে দিয়ে স্পর্শ করেছে কাউকে জিজ্ঞাসা করলে তা বলতে পারবে না আরুষি। আরুষি রুমে ঢুকে হাসি মুখে হাতে থাকা পকোড়ার প্লেটটা আরিশের সামনে ধরলো। আরিশের সামনে ধরতেই আরিশ ভ্রুকুচকে বলে উঠল,